হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা রিসেন্ট একটা হাইকোর্টের রায় এবং তার পরে পরে কিছু খবর থেকে আমরা একটা কি বলবো, একটা খুব ক্যাওসের মধ্যে আছি। যে একটা আমাদের মানে ভবিষ্যৎটা কি কি বা কোন দিকে যেতে চলেছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। যে আজকের মেনলি দেখো, কিছুদিন আগে আমাদের রিসেন্ট ভোট হয়েছে, ভোটের রেজাল্ট বেরিয়েছে। ভোটের রেজাল্ট এবং ভোটের মধ্যেই তখন আমাদের একটা হাইকোর্টের অর্ডার আসে, যে কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা মামলা অনেক দিন আগে হয়েছিল, তার একটা রায় দিয়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট যাদের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভাগ আছে, যেটা শুধুমাত্র ওবিসিটা একমাত্র যেটা হচ্ছে সারা দেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, যে তারা ওবিসিকে আবার আলাদা করে দুটো করে ভাগ করেছে, একটা ওবিসি এ ওবিসি বি বলে ভাগ করেছে। ঠিক আছে, সেন্ট্রালি আমাদের এসসি এসটি ওবিসি ভাগ ছিল, কিন্তু আলাদা করে কোনো সরকার চাইলেই কোনো পিছিয়ে পড়া কোনো শ্রেণীকে তারা সংরক্ষণ দিতেই পারে, এটা সরকারের একটা ক্ষমতা আছে। কিন্তু রিসেন্ট এই ঘটনা যেটা হচ্ছে হাইকোর্ট বলে দিয়েছে যে এই ওবিসি সার্টিফিকেট হচ্ছে বৈধ নয়। কিন্তু তার সঙ্গে কিছু হাইকোর্টের যে অর্ডারটা সেটা আমি পড়েছি, তোমরাও বিভিন্ন জায়গায় সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে কেউ না কেউ ডিটেলসে বলে দিয়েছে, সেটা তোমরা পাবে। আমি তোমাকে জাস্ট ছোট কয়েকটা পয়েন্ট বলি। যে হাইকোর্টের এই রায়ে এখানে শুধুমাত্র বলা হয়েছে এবার থেকে ওই সার্টিফিকেট কোনোভাবে গ্রাহ্য নয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যারা অলরেডি ওই সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন, রিজার্ভেশন নিয়ে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তারা যেখানে যেভাবে সুযোগ নিয়ে সুবিধা নিয়ে চাকরি পেয়েছেন, তারা সেভাবেই বহাল থাকবেন। দ্বিতীয় হচ্ছে কি, যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেগুলোর উপরেও এই রায়ের কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। তাহলে এফেক্ট কার উপরে পড়বে? এফেক্ট পড়বে হচ্ছে আগামীতে যে নোটিফিকেশান বেরোবে তার উপরে এফেক্ট পড়বে। এবং সেখানে কোনো রকমভাবে এই হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে বা যেটা ক্যান্সেল আউট করেছে, যে আলাদা করে এই সংরক্ষণটা এটা দেওয়া চলবে না, সেটা হচ্ছে হাইকোর্টের রায় আছে, সেই বেসিসে আর নোটিফিকেশান বের করা চলবে না। ঠিক আছে, রিসেন্ট রিজার্ভেশন নিয়ে যদি তুমি দেখো নোটিফিকেশনের মধ্যে, তার মধ্যে অন্যতম রিজার্ভেশন সিস্টেম পলিসি ওয়েস্ট বেঙ্গলে আর একটা চালু হয়েছে, সেটা হচ্ছে সিভিকদের রিজার্ভেশন। ঠিক আছে, সরকার চাইলে, আমি এটা নিয়ে সিভিকদের রিজার্ভেশন নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সরকার চাইলে যাকে যখন খুশি রিজার্ভেশন দিতেই পারে। তোমার আমার মনে হলো একে রিজার্ভেশন দেওয়া যাবে না, একে রিজার্ভেশন দেওয়া ভুল হয়েছে, হাইকোর্টের রাস্তা খোলা আছে, তুমি গিয়ে কেস করতে পারো। আমাদের আইনি ব্যবস্থাই হচ্ছে সর্বোচ্চ, সেখান থেকে যা রায় আসবে তুমি আমি সর্বোচ্চ সেটাই মানতে বাধ্য। আমার মনে হয়েছে, আমি বলবো যে না, এটা হচ্ছে ভুলভাবে করা হয়েছে। তোমার মনে হয়েছে ঠিকভাবে করা হয়েছে, তুমি যাবে হাইকোর্টে। তোমার মনে হয়েছে না, এটা হাইকোর্টের রায় ভুল, তুমি চলে যাও সুপ্রিম কোর্টে। আমাদের সাংবিধানিক প্রসেসটাই হচ্ছে এটা। ঠিক, হাইকোর্টের যে রায় আছে সেই রায়কে আমাদের রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হাইকোর্টের রায় আমি মানি না, তো আমরা হচ্ছে সুপ্রিম কোর্টে যাব। ঠিক, সুপ্রিম কোর্ট যদি এই রায়ের উপরে স্টে না দেয়, তাহলে হাইকোর্টের রায় বহাল থাকবে। আগামীতে নোটিফিকেশন বের করতে কোনো অসুবিধা নেই, নোটিফিকেশন বের হলে ওই সংরক্ষণ মেনটেন করা যাবে না। ঠিক, এবং এখানে কি আছে, যদি সুপ্রিম কোর্ট বলে যে না, ওয়েস্ট বেঙ্গলে যে রিজার্ভেশন পলিসি তৈরি করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটা যুক্তিযুক্ত, হাইকোর্টের রায়ের উপরে স্টে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আবার রিজার্ভেশন অ্যাড হবে, যেভাবে চলছিল সেভাবেই চলবে। এই হচ্ছে মেন কথা। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এখানে শেষ নয়, এইটুকু হলে তাও ঠিক ছিল। প্রবলেমটা হচ্ছে এই কিছু খবর নিয়ে। ঠিক আছে, এই খবরগুলো কি? প্রথম খবর হচ্ছে একটা পেপারের খবর, এটা ডব্লিউবিসিএস ওবিসি রায়ে আটকে। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে খবর, রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির নিয়োগ, মাথায় হাত চাকরি প্রার্থীদের। ঠিক, পরে হচ্ছে কি, ডব্লিউবিসিএস পরীক্ষায় ওবিসি রায়ে আটকে। তো এই হচ্ছে আমাদের মেন খবর। প্রথম কথা হচ্ছে, এই যে জাস্টিফাই করা হচ্ছে এই পেপারগুলোকে দিয়ে যে ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে, হাব ভাব এমন যেন ডব্লিউবিসিএস পরীক্ষা খুব স্মুথভাবে হচ্ছে লাস্ট কয়েক বছর, খুব স্মুথভাবে টাইম টু টাইম পরীক্ষা হচ্ছে, টাইম টু টাইম রেজাল্ট বেরোচ্ছে, টাইম টু টাইম সব কিছু চলছে।
এই পেপারের কথাগুলো এরকম যেন ডব্লিউবিসিএস পরীক্ষা খুব স্মুথ প্রসেস, এবং গত বছর একটা সুন্দরভাবে এজেন্ডা তৈরি করা হয়েছিল যে ডব্লিউবিসিএস পরীক্ষাকে আমরা ইউপিএসসি লেভেলে করব, ইউপিএসসির মতো করে করব। ইউপিএসসির মতো করে কি করব, তাতে নাকি সুবিধে হবে আমাদের বাংলা থেকে যারা এই ডব্লিউবিসিএস এর জন্য পড়বে তারা নাকি ইউপিএসসিতেও খুব ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তো ম্যাটারটা হচ্ছে 2014 পর্যন্ত ডেসক্রিপটিভেই ডব্লিউবিসিএস ছিল। 2014-তে আমি পড়াশোনা শুরু করেছিলাম কম্পিটিটিভের জন্য। প্রথম ডব্লিউবিসিএস সিলেবাস যেই বছর চেঞ্জ হয় সেই বছর আমি প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম অবজেক্টিভে। তবে থেকে অবজেক্টিভ এখনো পর্যন্ত চলছে। অবজেক্টিভ নিয়ে আসা হয়েছিল কোন রাস্তা দেখিয়ে? অবজেক্টিভটাকে নিয়ে আসা হয়েছিল 2014, যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা খুব ভালো করে জানে, বা যে সমস্ত টিচাররা যারা অনেক দিন ধরে এখানে আছেন, এই ফিল্ডে আছেন, পড়াচ্ছেন, তারা ওনারা খুব ভালো করেই জানেন যে ডব্লিউবিসিএস এ অবজেক্টিভ ঢোকানোই হয়েছিল এইটা বলে দিয়ে যে পরীক্ষার খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করা হবে। কিন্তু আজ 10 বছর ধরে তাড়াতাড়ি তো দূরের কথা, এখানেও অনেক কিছু জল মেশানো ঘটনা আছে। বহাল তবিয়তে লোকে চাকরি করে বেড়াচ্ছে। ঠিক আছে, শূন্য পেয়ে প্রিলি পাস করেনি সেই লোকেও চাকরি করছে, এরকম প্রচুর আছে। খবরের ফেসবুকে একটা সার্চ করে দিলে ডব্লিউবিসিএস স্ক্যাম বলে সার্চ করে দিলে প্রচুর চলে আসবে। কে বা কার কথা বলছি তাকে নাম ধরে বলতে হবে না। ঠিক, তো এটা হচ্ছে আমাদের মেন একটা কথা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে কি, নিয়োগ প্রক্রিয়া বন্ধ। ওকে, 2020 সালের পর থেকে যে সমস্ত স্টুডেন্ট 2020 সালের পর থেকে কম্পিটিটিভ ফিল্ডে এসেছে, কটা পরীক্ষা হাতে গুনে দিতে পেরেছে ওয়েস্ট বেঙ্গলের সন্দেহ আছে। 2020 থেকে এখনো পর্যন্ত, 2020-তে এক্ষুনি কান্নাকাটি শুরু হবে। করোনা হয়েছিল, করোনা যখন সব জায়গা থেকে করোনা চলে গেছিল, সমস্ত করোনা গিয়ে পিএসসি অফিসে বাসা বেঁধেছিল। আর পৃথিবীর ভারতবর্ষের কোনো জায়গাতে করোনা বাসা বাঁধেনি, শুধু পিএসসি অফিসে করোনা বাসা বেঁধেছিল। তার নোটিফিকেশন প্রথম বেরিয়েছে 2023 সালে এসে। অলরেডি সেই মুহূর্তে এসএসসি তাদের প্রক্রিয়া সমস্ত আবার স্মুথলি চালু করে দিয়েছে। কোভিডের মধ্যেই তারপরে আবার রেলওয়ের পরীক্ষাও হয়েছে, রেলওয়ে টিয়ার 2 পরীক্ষা হয়েছে, এনটিপিসির টিয়ার 2 এর পরীক্ষা হয়েছে, সব কিছু স্মুথ হয়েছে। একমাত্র পিএসসি যেটাতে হচ্ছে কি, তাদের হচ্ছে কাজ করার সময় হয়নি, 3 বছর পরে ঘুম ভেঙেছে ফুড এসআই পরীক্ষা নিয়ে। আর তার যা পরীক্ষা নেওয়ার পদ্ধতি এবং তারপরে যা হয়েছে সেটা তো সবাই দেখেছে। চুরি করে সবাই একদম মানে হই হুল্লোড় করে চুরি করে পরীক্ষা দিতে গেছে, তার ফুটেজ সবার পাশে আছে। তাকে নিয়ে পিএসসিকে যখন বলতে যাওয়া হলো তখন গা সারা ভাব। তো সেটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? স্টুডেন্টরাই নিয়ে গেছে কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট থেকে যখন অর্ডার দেওয়া হলো, কার উপর দায়িত্ব দেওয়া হলো? সিআইডির উপরে দায়িত্ব দেওয়া হলো। সিআইডি কিছু তার পরের ডেটে কিছু পেশই করতে পারলো না। এই হচ্ছে আমাদের পিএসসির অবস্থা। যখন কোনো একটা জিনিস, আমার নিজের কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস আমরা রাজ্যের হিসেবে, রাজ্যের এই সমস্ত সরকারি চাকরি প্রার্থী হিসেবে, রাজ্যের একটা সরকারি চাকরির একটা টিচার হিসেবে প্রত্যেকের আমাদের একটাই তো দাবি, সেটা কি? সেটা হচ্ছে কি, সুষ্ঠুভাবে পরীক্ষাটা নাও। তুমি 100টা করে ভ্যাকেন্সিতেও পরীক্ষা নাও না। আমি তো 2014 সাল থেকে পরীক্ষা দিয়েছিলাম। 2014 থেকে 2018 পর্যন্ত খুব স্মুথ ছিল, প্রত্যেকটা প্রসেস খুব স্মুথ ছিল। এরকম ছিল যে, বা যারা এই ভিডিওটা তোমরা দেখছো, যারা নতুন স্টুডেন্ট আছো, তোমাদের আশেপাশে যদি কাউকে পাও 2015, 16, 17, 18 সালে চাকরি পেয়েছে, তুমি প্রত্যেককে জিজ্ঞেস করবে, দেখবে একটা কথা বলবে, 2016-17 সালে না চাকরির পরীক্ষার স্বর্ণযুগ ছিল। ওই সময় আমারও গেছে, এরকম অনেকেরই গেছে, আমরা পরীক্ষা দিতে পারিনি। এই পরীক্ষার মেন দিতে যাব না, ওই পরীক্ষার প্রিলি দিতে যাব। সিএইচএসএল পরীক্ষার প্রিলি আর ডব্লিউবিসিএস পরীক্ষার মেন একদিনে পড়েছে। এরকম প্রচুর ডেট আছে, প্রচুর পরীক্ষা আছে। আর আজকের কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা? আজকে কোন অবস্থায় দাঁড়িয়ে আছি? তো এই হচ্ছে পরিস্থিতি। আমি পরিস্থিতি বলছি, কার কারণে এই পরিস্থিতি, কে এই পরিস্থিতি তৈরি করেছে সেগুলো আমার কোনো দরকার নেই, জানার দরকার নেই। সেগুলো বলতে এলে ঘাড়ের উপরে উঠে পড়বে লোকে, সেগুলোতে আমি যাবই না, সেটা সবাই জানে। আমি বলছি পরিস্থিতি এইটা। ঠিক আছে স্যার, ওকে। এবারে দেখো, এখানে এইগুলো আমাদের বর্তমানের অবস্থা। এবারে তুমি বলবে, মানে প্রথম কথা হচ্ছে, কাঁচা মাথায় কিছুজন চিৎকার করতে আসবে, এসএসসি কি ধোয়া তুলসী পাতা নাকি? এরকম একটা পরীক্ষা বলুন যেখানে হচ্ছে এরকম ডিলে হয় না, যেখানে চুরি চামারি হয় না।
ভাই সব জায়গাতে চুরিচামারি হয়, সব জায়গাতে ডিলে হয়েছিল, সব কিছু হয়েছিল, কিন্তু শুধরে গেছে। রেলের পরীক্ষায় চুরি হয়নি এটা যে বা যারা বলবে তারা হচ্ছে মূর্খ। একটা সময় ছিল রেলে হরদম চুরি করে পরীক্ষা হয়েছে। এসএসসির যে বা যারা তোমাদের পরিচিতর মধ্যে যদি কোনো দাদা দিদি থাকে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করবে, এসএসসি মানে আমি স্টাফ সিলেকশনের কথা বলছি, তাদেরকে গিয়ে আবার জিজ্ঞেস করবে 2014, 15, 16 সালে এসএসসির পরিস্থিতি কি ছিল। এসএসসি যে এখন এত স্মুথলি চলছে 2014, 15, 16 সালে এত স্মুথ ছিল না। যখন এসএসসির পরীক্ষাটা তখন অফলাইন পরীক্ষা হতো, 4টে শিফটে পরীক্ষা হতো, দুদিনে, সকালে মর্নিং শিফট, একটা হচ্ছে আফটারনুন শিফট, তারপরের দিন হচ্ছে মর্নিং, তারপরে আফটারনুন। 4টে সেটের মধ্যে 2টো সেটের কোশ্চেন একদম টাফ আর 2টো সেটের কোশ্চেন একদম জলের মতো। তাতে কি হলো, কিছু স্টুডেন্টের লাইফটাই শেষ হয়ে গেল। যে সমস্ত স্টুডেন্টের কোনো নর্মালাইজেশন বলে কোনো প্রসেস ছিল না, অফলাইনের পরীক্ষার নর্মালাইজেশন করা লিটারালি ইম্পসিবল। অফলাইনে কোনো রকম পরীক্ষার নর্মালাইজেশন হতো না, ভ্যাকেন্সি ভালো থাকতো তো 8,000, 10,000, 15,000 করে সিজিএল এর ভ্যাকেন্সি থাকতো, সিএইচএসএল এর ভ্যাকেন্সি 10,000, 15,000 করে ভ্যাকেন্সি থাকতো, ভ্যাকেন্সি নিয়ে কোনো প্রবলেম ছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি এখন ছুটে আসবে, সেন্ট্রালের কথা বলছেন আপনি, স্টেটের কথা বলছি না, আমি তো তোমাকে বলছি স্টেটের 2014 থেকে 2018 সাল ছিল হচ্ছে সুবর্ণ যুগ। কতগুলো পরীক্ষার তুমি নাম নেবে, ওয়েস্ট বেঙ্গল সিজিএল বলে একটা পরীক্ষা হতো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি কতগুলো পরীক্ষা কন্ডাক্ট করেছে, পিএসসি কতগুলো পরীক্ষা কন্ডাক্ট করেছে, ওয়ার্ড মাস্টার, এমন এমন পরীক্ষার নাম আছে যেগুলো তোমরা এখন পর্যন্ত শোনোনি। ঠিক আছে, তো এই পরীক্ষা হয়েছে, এরকম নয় যে বাবরের আমলে পরীক্ষা হয়েছে সেগুলোকে আমি এখন ডিমান্ড করছি কেন পরীক্ষা হবে না, পরীক্ষা হয়েছে, এখনো পরীক্ষা নেওয়ার মতো ভ্যাকেন্সি যথেষ্ট আছে, পরীক্ষা নেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু ঘুণ লেগে আছে, ব্যাপারটা হচ্ছে এইটা। এসএসসির কথা বলছিলাম, এসএসসিও ঠিক সেম ছিল, পরীক্ষা একটা নিয়ে 2 বছর 3 বছর ঘুমিয়ে পড়েছিল, পরীক্ষা একটা নিয়ে, একটা সেটের পরীক্ষা নিয়ে, তারপরে সেটার রেজাল্ট বেরোচ্ছে তো 1000টা ভুল। প্রথমবারে যখন পরীক্ষাটা দেওয়া হলো টিসিএসকে, প্রথমবারে যখন প্রথম 1-2 বছরে যখন নর্মালাইজেশন করেছিল, টিসিএস কি হারে ভুল করেছিল সেটা তোমাদের কল্পনার মধ্যে আসবে না, বিশাল ভুল করেছিল। একজনের নাম্বার বেড়ে যাচ্ছে 50-60 করে, একজনের নাম্বার বেরোচ্ছে 5-6 করে। এই যে নর্মালাইজেশন বললে এক্ষুনি যে বলি না, নর্মালাইজেশন প্রসেসটা হচ্ছে 100% সঠিক নয়। অনেকজন আসবে এখানে কমেন্ট করতে নর্মালাইজেশন সম্বন্ধে আপনার ধারণা ভুল আছে। যে বা যারা পুরনো স্টুডেন্ট আছে একবার তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে, নর্মালাইজেশনটা না সবার জন্য সবসময় প্রফিটেবল হয় না। তুমি ভাবছো যে আমার কঠিন শিফটে পড়েছে বলে আমি একটু বেশি নাম্বার স্কোর করে নেব, ঠিক আছে, তো তুমি যদি সহজ শিফটে পড়ো সে দোষ কি তোমার? তুমি খুব ভালো ছেলে, তুমি একদম দুর্দান্ত ছেলে, তুমি সহজ শিফটে পড়লে, তাতে হচ্ছে তুমি যতটা স্কোর করতে পারলে, তোমার বন্ধু তুমি কি হলো সে হচ্ছে হার্ড শিফটে পড়লো, সেও তোমার মতোই অ্যাটেম্প্ট করলো, কিন্তু তার নাম্বার তোমার থেকে অনেক বেশি হবে, তাতে কি হলো? দোষটা কি আমার, যে আমার সহজ শিফটে পড়াটা আমার দোষ? ঠিক আছে, তো ভুল ঠিক কে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি তোমাকে বলছি সিচুয়েশন এটা ছিল এসএসসির, বর্তমান সিচুয়েশন খুব সুন্দর স্মুথলি পরীক্ষা নিচ্ছে। এসএসসি তোমাকে একটা স্ক্যাম বলি, চুরি জামারি কিভাবে হয়েছে, এরকম ছিল একটা ছেলের নামে 150-200টা অ্যাডমিট ইস্যু হয়ে গেছে। কারণটা কি? এগুলো সব তুমি যদি ইউটিউবে সার্চ করো, ইন্টারনেটে সার্চ করো, সব পেয়ে যাবে তুমি। একটা ছেলের নামে একটা সেন্টারে, অনলাইন সেন্টারে 100 থেকে 70, 80, 90টা করে অ্যাডমিট কার্ড ইস্যু। কারণটা কি? ও একা ওই সেন্টারে পরীক্ষা দিতে যাবে, তাতে সুবিধা কি হবে? ব্যাস সুবিধা আর কি, একা পরীক্ষা দেবো, যা ইচ্ছা তাই করবো, এটা করা যেত। তারপরে কি সিস্টেম আনলো, একজন মাল্টিপল ফর্ম ফিল আপ করতে পারবে না, মাল্টিপল ফর্ম ফিল আপ করলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাহলে একটা সিস্টেম যখন কোনো প্রবলেম তৈরি হয়েছে, সেই সিস্টেমকে সঠিক করার মতো প্রথম দরকার মানসিকতা, সিস্টেম শুধরাতে লাগবে হচ্ছে টাইম। এবারে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি বলো তোমার কাছে অত সময় আছে? আজকের ওয়েস্ট বেঙ্গলে যারা হচ্ছে স্কুল সার্ভিসটা নিয়ে স্বপ্ন, স্কুল সার্ভিসটা নিয়েই তাদের কেরিয়ার ছিল, তাদের পরিস্থিতি কি আমার আর বলার প্রয়োজন নেই। আজকের তুমি যদি দাঁড়িয়ে এই মোহ ত্যাগ করতে না পারো, স্যার আমি তো ইংলিশ পড়তে পারি না, স্যার আমার তো বেশি অঙ্ক হয় না, স্যার আমার ওয়েস্ট বেঙ্গলের চাকরিই ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর পরে একটাই আফসোস করবে
যে স্যার যদি একটু পড়ে নিতাম কষ্ট করে, সেই তো পড়ছি। তুমি তো এরকম নয় যে স্যার আমি কম, এই পরীক্ষার হচ্ছে ক্লার্কশিপের পরীক্ষা আছে, আমি একটু কম প্রিপারেশন নেই। দুদিন পরে সিএইচএসএল পরীক্ষা আছে, স্যার ওটাতে তো ইংলিশ একটু স্ট্যান্ডার্ড হাই থাকে, তো ওর জন্য একটু বেশি করে প্রিপারেশন নেই। এরকম কি কেউ করে কম্পিটিটিভে? যে বা যারা করে স্রোতের সঙ্গে সঙ্গে ভেসে চলে গেছে, উঠে দাঁড়াতে পারেনি। যে বা যারা দিন রাত এক করে লেগে থেকেছে, তারা কোথাও না কোথাও একটা মাথা গুঁজে নিয়েছে। কেউ ডব্লিউবিসিএস এর জন্য পড়তে এসেছিল, কেউ এক্সিকিউটিভ হতে এসেছিল, গ্রুপ সিতে পেয়ে গেছে, কেউ এক্সিকিউটিভ হতে এসেছিল, সে হচ্ছে ক্লার্কশিপে থেকে গেছে, কেউ এক্সিকিউটিভ হতে এসেছিল, ডব্লিউবিসিএস স্বপ্ন নিয়ে এসেছিল, মিসলেনিয়াস সার্ভিস পেয়েছে। লাইফটা তোমার একটা সময়ের পরে না, তুমি যখন একটা সার্ভিস করবে, তখন তুমি কি পাওনি ওটার জন্য তোমার আফসোস কোনোদিন থাকবে না। যেটা পেয়ে যাবে না, ওটাই তোমার কাছে মনে হবে অনেক। কেন? কারণ তুমি দেখছো চারদিকে এমন ক্যাওস তৈরি হয়ে গেছে, ভাই যা পাবো তাই ঠিক আছে। ঠিক বর্তমানে পরিস্থিতিটা হচ্ছে ঠিক তেমন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, ক্যাওস তৈরি হয়েছে এখানটাতে, এটা যে শুধরাবে না তা নয়, শুধরাতে টাইম লাগবে। এই ক্যাওস তৈরি হয়েছে একটা সময়ের পরে, এই যে এত ভ্যাকেন্সি তৈরি হয়েছে, আশা করা যায় সামনের যে বিধানসভা ভোট আছে তার আগে তুমি হিউজ ভ্যাকেন্সি পাবে। কিন্তু তাতে তুমি ভালো করে ভেবে দেখো, 24 থেকে 26-এ তোমার 2 বছর নষ্ট হয়ে যাবে তোমার চোখের সামনে দিয়ে। তাহলে এবার যখন ভ্যাকেন্সি আসবে, একবারই আসবে সুবর্ণ সুযোগ। এই যে রেলের পরীক্ষা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা রেলের পরীক্ষা 2015-তে হয়েছে, 19-এ হয়েছে, এখন 24-এ হবে বলছে। এবং তাতে কি বলছে, আমরা প্রত্যেক বছর পরীক্ষা নেব। তোমাকে আমি লিখে দিচ্ছি, রেলের পরীক্ষা কোনোদিন প্রত্যেক বছর নিতে পারবে না, নেবেই না, কোনোদিন হবেই না। লিখে দিচ্ছি, এই যে ক্যালেন্ডার বার করে বলছি প্রত্যেক বছর নেব, এগুলো হচ্ছে টোপ। ঠিক আছে, এগুলো মানো, প্রত্যেক পরীক্ষার এগুলো হচ্ছে টোপ। একমাত্র পরীক্ষা যেটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস, আজ পর্যন্ত 2014 থেকে এখনো পর্যন্ত যাদের কনসিস্টেন্সি কোনোদিন ব্রেক হয়নি, ওখানে গিয়ে বসে চুরি করা তো দূর দূরান্তের ব্যাপার। তোমাকে যদি প্রশ্ন আগের দিন দিয়েও দেয়, তারপরের দিন গিয়ে পাজেল করতে গিয়ে তুমি পাজেল করে উল্টে নিজে পড়ে যাবে। অতএব ওখানে চুরি করতেও তুমি, তোমার ওই কোয়ালিটিও নেই চুরি করার। ঠিক আছে, একমাত্র পরীক্ষা হচ্ছে ব্যাংকিং, যাদের কনসিস্টেন্সি একদম ধারাবাহিকভাবে তারা ধরে রেখেছে, তারা সঠিক সময়ে নোটিফিকেশন পাবলিশ করে, সঠিক সময়ে তারা নিয়োগ করে, যখন নোটিফিকেশন বেরোয় তার পরের বছর ওই সময়ে গিয়ে তোমার কাছে মিনিমাম 3 থেকে 4 মাসের হাতে স্যালারি থাকবে। এই হচ্ছে ব্যাংকিং সিস্টেম। এসএসসি কি আসছি পরপর। এখানটাতে তোমার যেটা বললাম আমি, সেটা হচ্ছে কি স্যার, বর্তমানের প্রবলেমটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? বেরোনোর রাস্তা কি দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, সমাধানটা কি আমাদের? সমাধানটা স্যার হচ্ছে এটা, যে তোমাকে আরো একটু খাটতে হবে। দেখো এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের পরীক্ষা। ভাই সবাই পুলিশের পরীক্ষা দিতে পারবে? তুমি বলো, সবাই তোমরা পুলিশের পরীক্ষা দিতে পারবে? পারবে না তো। তোমার ফিটনেস নেই, দ্বিতীয় কথা হচ্ছে বয়স নেই, তৃতীয় কথা হচ্ছে কি তুমি দৌড়াতে পারো না, তাহলে সম্ভব নয়। সবাই থোড়ি পুলিশের জন্য পরীক্ষা দিতে যাবে। আর একটা জিনিস দেখি, প্রচুর কম বয়সী ছেলে মেয়ে, এটা হচ্ছে খুব সহজে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে কিসের জন্য? পুলিশের পরীক্ষার জন্য। কারণটা কি? অন্যতম কারণ হচ্ছে কিছু সিলেক্টেড ক্যান্ডিডেট পুলিশের ইউনিফর্মটাকে তারা এমনভাবে ইউজ করছে যেন ওটাই হচ্ছে পুলিশের চাকরির হচ্ছে একবারে, মানে তোমার কাছে একবারে ওটাই হচ্ছে পুলিশের চাকরি। পুলিশের ইউনিফর্ম পরে হচ্ছে সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, তুমি একটা ছবি দিলে, আমি আমার ড্রিম জব পেয়েছি পুলিশের চাকরি, তুমি তোমার অফিসের ছবি দিলে, তুমি ওখানে ছবি দিলে, সেটা সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু পুলিশের ড্রেসটা কোনোদিন ওই রিলস বানিয়ে বাইকে বসে 4 পাক ঘুরে ওটা করার জন্য, পুলিশের সেলফ অ্যাডভার্টাইজমেন্টের জন্য পুলিশের ড্রেসটা নয়। আর যেহেতু 15, 18, 19, 20 বছর, 21 বছর, 22 বছরের ছেলে মেয়ে খুব সহজেই হচ্ছে পুলিশের এই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। আমি পুলিশের চাকরি একবারও খারাপ বলছি না, কিন্তু যেহেতু এই সময়ে ভ্যাকেন্সি নেই, সেহেতু তুমি বাধ্য হচ্ছ কি, যে আমি কনস্টেবলের চাকরি পেয়ে যাই। কিন্তু তোমার কাছে ফুল অফ, তোমার কাছে অপরচুনিটি ছিল, অনেক সময় ছিল, তুমি যেটাকে প্রিপারেশন নিয়ে তুমি আরো অনেক দূর এগোতে পারতে। ঠিক আছে, সমাধান কি স্যার? এই সময় দাঁড়িয়ে সবাই তো পুলিশের চাকরি করতে পারবে না, পারবে থোড়ি। তাহলে সমাধানটা কি? আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে সর্বভারতীয় পরীক্ষা মিনিমাম প্রত্যেক বছর 15 থেকে 20টা হয়। এবং সেখানে কারা অংশগ্রহণ করতে পারে? একদম তুমি যদি পাতি গ্র্যাজুয়েট হও, পাতি যদি তুমি গ্র্যাজুয়েট হও,
তোমার কাছে যদি 12 পাস হও, তুমি কোনো রকম এক্সট্রা কিচ্ছু যদি না থাকে, এই দুটো যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে, অন্তত তুমি পুরো সারা ভারতবর্ষে প্রত্যেক বছর 10 থেকে 15টা পরীক্ষা এরকম হয় যেখানে তুমি অ্যাপিয়ার করতে পারো। তার মধ্যে অন্যতম কে আছে? এসএসসি। এসএসসি তুমি যদি গ্র্যাজুয়েট হও, নর্মাল গ্র্যাজুয়েট হও তুমি, আর এবং বয়সটাও একটা তোমার ফ্যাক্টর। তোমার বয়স যদি 20 থেকে 27 বছর বয়সের মধ্যে হয়, তার 27-এর পরে কি আমি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবে। কিছু আছে পরীক্ষা, কিন্তু সিলেক্টেড কিছু পরীক্ষা আছে। তোমার এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলে তুমি দিতে পারবে কি 4টে পরীক্ষা, সেটা হচ্ছে সিজিএল দিতে পারবে, সিএইচএসএল দিতে পারবে, এমটিএস দিতে পারবে, ঠিক আছে, এবং তুমি জিডি দিতে পারবে, এবং তার সঙ্গে তুমি দিতে পারবে হচ্ছে সিপিও। এই দুটো কি পরীক্ষা স্যার? এটা হচ্ছে আমাদের সেন্ট্রালের পুলিশের পরীক্ষা, আর্মির অবশ্যই। সেন্ট্রাল পুলিশ মানে আমি আর্মি বোঝাতে চাইছি। তুমি যেরকম আমাদের নর্মাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এসআই হয়, কনস্টেবল হয়, এটাও ঠিক তেমন। এটাও ক্ষেত্রে সিপিও মানে হচ্ছে এসআই। আর জিডির পরীক্ষা মানে যে দুটোই কিন্তু জিডি, এটাও জিডি, জিডি সিপিও, জেনারেল ডিউটি সিপিও, আর এটা হচ্ছে জিডি। এটা হচ্ছে কি বলো? কনস্টেবল র্যাঙ্ক। ওকে, হিউজ ভ্যাকেন্সি আছে, কিন্তু এখানে তোমার দরকার কি? ফিটনেস দরকার। এছাড়া কি হয়? রেলের পরীক্ষা হয়। এছাড়া কি হয়? ইএসআইসি বলে হচ্ছে একটা পরীক্ষা হয়, ইএসআইসি, ওকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এই জিনিসগুলো হয়। এবারে তুমি যদি নিজেকে সেই লেভেলে তৈরি করতে পারো, তুমি ব্যাংকিংয়ের পরীক্ষাও দিতে পারো, ঠিক। এবং এই সব কিছুর জন্য তোমার প্রথমে যে দুটো সাবজেক্টে যথেষ্ট স্ট্রং হতে হবে, এবং ওই দুটো সাবজেক্টে তুমি যদি স্ট্রং হয়ে যাও, তোমার কনফিডেন্স লেভেল কম্পিটিটিভ ফিল্ডে এমন জায়গায় থাকবে, তোমার ভেতরে এইটা গ্রাস করবে না, স্যার আমাদের রাজ্যে তো পরীক্ষা হচ্ছে না, আমি কি করব। সে দুটো কি সাবজেক্ট? একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। বাদ বাকি সাবজেক্টগুলোর মধ্যে কি? জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, এগুলো কি তোমাকে বেসিক প্রত্যেকটা জিনিসের জ্ঞান থাকতে হবে। কিন্তু ম্যাথ আর ইংলিশ তুমি যদি সেই লেভেলের পড়ে নাও, ইংলিশ ব্যাংকিংয়ের ক্ষেত্রে যথেষ্ট টাফ, কিন্তু সেই তুলনায় এসএসসির ইংলিশ অনেক সহজ হয়, রেলের ইংলিশ থাকে না। ম্যাথ ব্যাংকিংয়ের ক্ষেত্রে খুব ক্যালকুলেটিভ, শর্টকাট ক্যালকুলেটিভ এবং খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হয়। এসএসসির ক্ষেত্রে কি হয়? তোমাকে এসএসসির ক্ষেত্রে ম্যাথটাকে অনেক ডিপলি পড়তে হয়। এসএসসির ক্ষেত্রে কি হয়? কিন্তু এই প্রত্যেকটা জিনিসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে তোমাদের ছেলে মেয়েদের বা স্টুডেন্টদের, স্যার আমি ঠিক ইংলিশটা স্যার পারি না, ম্যাথ স্যার এসএসসিতে খুব হার্ড হয়, আমি তো পারি না। তো তুমি কি ভেবে এসছো বলো কম্পিটিটিভ ফিল্ডে যে খুব সহজ জিনিস, বা স্যার এটা তো গ্রুপ ডির পরীক্ষা, এটা হচ্ছে আমি খুব সহজে পড়ে পাস করে যাব, এরকম হয়? ভাই যে সিজিএল এর জন্য পড়ছে সেও গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে, যে সিজিএল এর জন্য পড়ছে সেও স্টেটের যখন ক্লার্কশিপের পরীক্ষার ফর্ম বেরোবে, সেও ক্লার্কশিপের ফর্ম পরীক্ষা দিতে যাবে। এবারে ওর কাছে অপরচুনিটি তুমি ভাবো কতটা অপরচুনিটি, কতটা রিজিয়ন জুড়ে ওর অপরচুনিটি। ও একবার ম্যাথ আর একবার ইংলিশটাকে স্ট্রং বানিয়ে নিয়েছে, তারপরে জিকেটাকে স্ট্রং বানাচ্ছে ধীরে ধীরে। ম্যাথ আর ইংলিশে তুমি জানবে ইনভেস্টমেন্ট একবার, তুমি যদি 5 মাস 6 মাস ভালো করে ম্যাথ আর ইংলিশটাকে ভালো করে পড়ে নাও, ওটাকে বারবার রিভিশন দেওয়াই হচ্ছে তোমার যবে পর্যন্ত চাকরি পাবে ওটা। একবারই ইনভেস্টমেন্ট ম্যাথ আর ইংলিশ। আর জিকে তোমাকে রেগুলার বেসিসে আপডেট করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করতে হবে। কিন্তু ম্যাথ ইংলিশ একবার স্ট্রং হলে ওটাতে কোনো প্রবলেম হবে না, ওটা নিয়েই তুমি এগোবে। কিন্তু জিকের ক্ষেত্রে কি হয়? জিকে তোমাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হয়। যেমন এসএসসির জিকে লাস্ট 2-3 বছরে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যেটা আগে কি ছিল বলো? গতানুগতিক ছিল, এখন সেটা হয়ে গেছে একটু অ্যাডভান্স, ঠিক। তাহলে তোমাকে এই মুহূর্তে করণীয় হচ্ছে একটাই, ভাই একটু কষ্ট করার মানসিকতা তৈরি করতে হবে। আর ওই গতানুগতিক 4টা শর্টকাটে অঙ্ক করে নেব, দুটো ইংলিশের হচ্ছে দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে নেবো, ওইখান থেকে প্রথমে তোমাকে বেরোতে হবে এবং এই মাইন্ডসেট বানিয়ে নিতে হবে যে আমি সেন্ট্রাল এসএসসির জন্য পড়বো। সেন্ট্রাল সিজিএল এসএসসির জন্য যদি তুমি পড়ো, সিএইচএসএল এর জন্য পড়ো, প্রথম কথা হচ্ছে কি, এই যে 3টে পরীক্ষা স্ট্যান্ডার্ড না, লোকের মনে হতে পারে যারা পরীক্ষা দেয়নি বা এর বাইরে আছে বা প্রথম কম্পিটিটিভ ফিল্ডে এসছে, স্যার একটা তো গ্র্যাজুয়েট লেভেল, একটা তো 12 লেভেল, একটা তো মাধ্যমিক লেভেল, তাহলে নিশ্চয়ই পরীক্ষার স্ট্যান্ডার্ডটাও এরকম হবে। এটা হচ্ছে একদম 100% মিথ্যা কথা। এখানে এমটিএস এর এমন এমন শিফট আছে, পরীক্ষা হয়
সিজিএল এ যে প্রশ্ন এসছে তাকে বিট করে দেবে। সিএইচএসএল এ এমন প্রশ্ন এসেছে এমটিএস এর থেকেও সহজ। এই যে সিপিও, এটা হচ্ছে একটা এসআই পরীক্ষা, সাব ইন্সপেক্টর পরীক্ষা, এর প্রশ্নের লেভেল এমন এসেছে সিজিএল এর থেকেও হাই। এসএসসি যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে এসেছে লাস্ট 5 বছরে, 2020 থেকে যদি আমি ধরি, 19 থেকে যদি ধরি, তাতে ওরা কি করে ওইভাবে মিক্সড করেই ওরা প্রশ্ন হয়। কারণটা কি, যে ছেলে ভাই সিজিএল দিতে যায় না, সে সব পরীক্ষা দেয়, তার যদি বয়স থাকে। তাহলে তুমি ভাবো, পরীক্ষা তো নিচ্ছি আমি বলছি এটা 11-12 পরীক্ষা, 12 গ্রেডের পরীক্ষা, কিন্তু ওখানে পরীক্ষা কে দিতে যাচ্ছে? যে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে, অলরেডি সিজিএল 2বার হচ্ছে ক্লিয়ার করেছে, হয়তো সে হচ্ছে তার হোম পোস্টিং পাচ্ছে না, সে কোনো বাইরে কোথাও পোস্টিং আছে, বা তার মনের মতো কোনো সার্ভিস পাচ্ছে না, সে আবার পরীক্ষাতে বসছে। আর তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে তোমাকে প্রথমে গিয়ে তোমার একটা সিট বাঁচানোটাই হচ্ছে তোমার একটা বড় ব্যাপার। আর একটা জিনিস তুমি দেখবে, তোমার আশেপাশে যে সমস্ত দাদা দিদি আছে, অনেকে আছে দেখবে একটার বেশি চাকরি পায়। কারা পায় জানো? যারা পায় তাদের ম্যাথ ইংলিশে কোনো প্রবলেমই নেই। তুমি সবাইকে খেয়াল করে জিজ্ঞেস করে করে দেখবে, যে বা যারা একের বেশি চাকরি পায় তাদের প্রথম যে স্ট্রং পয়েন্ট ম্যাথ এবং ইংলিশ। ম্যাথ ইংলিশে তাদের কোনো প্রবলেমই নেই, এটা হচ্ছে সব থেকে বড় অস্ত্র। যে একটু লুজ আছে কোনো জায়গাতে, সে দেখবে অতগুলো চাকরি পায়নি। যে একবার সিজিএল এর প্রিপারেশন নিয়ে নেয় না, এরকম প্রচুর আমার পরিচিত আছে, সিজিএল এর প্রিপারেশন নিয়েছে, তারপরে সে সিজিএল এ চাকরি করতো অন্য স্টেটে, কেরালাতে, তামিলনাড়ুতে পোস্টিং ছিল, সেখান থেকে পরের বার পরীক্ষা দিয়ে স্টেটে এসছে, তারপরের বার পরীক্ষা দিয়ে ক্লার্কশিপ পেয়েছে, একবারই প্রিপারেশন নিয়েছে। ঠিক আছে? তো প্রত্যেককে ভাই একটা কথা বলছি, সিচুয়েশন বুঝতে পারছো খারাপ, ভাই মাইন্ডসেট বানিয়ে নাও। আমি যদি আমার নিজেকে কিছুটা চেঞ্জ না করি, তো আমি কি করে এক্সপেক্ট করতে পারি যে আর 10 জনের থেকে এক্সট্রা চেঞ্জেস কিছু আমি পাবো? আমি সেই একই কমন যোগ্য প্রশ্ন পড়ছি, আমি সেই একটা অঙ্ক বই পড়ছি যেটাতে সে 2005-6 সালে হচ্ছে সিজিএল এর প্রশ্ন ছিল, সেগুলোকে ট্রান্সলেট করে দেওয়া। তো সেই একই জিনিস যদি আমি পড়ি, তাহলে আলাদা এক্সামে আমি আউটপুট কিভাবে পাবো? ঠিক আছে, এগুলো নিয়ে একটু ভাবো। আজ থেকে 5 বছর পরে তুমি কি এক্সকিউজ দেবে কাউকে? নিজেকে কি এক্সকিউজ দেবে? আমার যদি 5 বছর পরে চাকরি আমি না পাই, আমি লোককে বলতে যাব ওর কারণে চাকরি হয়নি, ওই সরকারের কারণে চাকরি হয়নি, অমুকের কারণে চাকরি হয়নি, আমি বলতে যাব? বলবে, লোক একটু সহানুভূতি দেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সরকারের আমলে চাকরি হয়নি, কি করবি বল? তাতে তোমার আমার কি যায় আসবে বলো তো? একবার একবার ভাবো। তুমি দুটো উল্টো পাল্টা কথা আমাকে বলতেই পারো, কমেন্ট করে দাও, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু তুমি ভাবো তোমার সিচুয়েশন চেঞ্জ হবে? তোমার সিচুয়েশন, আমার সিচুয়েশন একটা কারণে চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমি কি করছি সেটার উপরে। কে সরকারে এলো, কে চুরি করলো, কে উমুক বলেছিল, কে কি দিল, কে দিল না, ওই হিসেব করে তোমার আমার কিচ্ছু যায় আসবে না। কে সরকার চেঞ্জ করে দিল, তোমার আমার ইনস্ট্যান্ট প্রফিট লস কিচ্ছু হবে না। তার লস প্রফিট দীর্ঘমেয়াদী সময়ের পরে একটা তুমি হিসেব করতে পারবে। ইনস্ট্যান্ট তোমার আমার কিচ্ছু যায় আসে না এতে। সেলফ ডেভেলপমেন্ট, আমি কি চিন্তা করছি, আমার আগের স্টেপ কি হবে, আজ থেকে 2 বছর পরে আমি যে জায়গাতে পৌঁছতে চাইছি সেটার জন্য আমি কি করছি। ও দিল না কিছু, সে দিল না কিছু, আমি কাউকে জাস্টিফাই করছি না, আমি কারোর দোষ, ও দোষ করেনি বলিনি, আমি একবারও সেটা বলছি না, কিন্তু আমি আমার রেসপেক্টে বলছি, তোমার রেসপেক্টে বলছি। কেউ যদি কিছু না দেয়, চাকরির পরীক্ষা না নেয়, তাহলে আমাকে দেখতে হবে যেখানে বেটার অপরচুনিটি পাচ্ছি সেখানে যাওয়া, না যেখানে আছি সেখানে বসে বসে মাথা চাপড়ানো, আমার তো পরীক্ষা হচ্ছে না স্টেটে, কি করব? ঠিক আছে, জাস্ট আমার মনে হলো তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে নতুন এসেছো বা 2 বছর 3 বছর পড়ছো, এখনো হাতে তোমার কাছে 27-28 এজ হতে তোমার কাছে এখনো 2 বছর সময় আছে। ভাই 6 থেকে 7 মাস লাগে। ইংলিশ আমিও কিছু পারতাম না, ঠিক আছে, জিকে দেখলে আমারও ভয় লাগতো, কিন্তু আমিও পড়েছি, চাকরি পেয়েছি, চাকরি করছি 5 বছর। যে বা যারা এসেছে ফিল্ডে প্রত্যেককেই পড়াশোনা করতে হয়েছে। যারা চাকরি পেয়েছে তাদেরকে একজনকে গিয়ে তুমি প্রথমে এটা জিজ্ঞেস করো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কত কি জিজ্ঞেস করে, স্যার কি কি বই পড়েছেন? ও যদি বলে দেয় তুমি ওই বই পড়ে চাকরি পেয়ে যাবে, কোনোদিন পাবে না। ওই একই বই তোমাকে পড়তে হবে তোমার নিজের মতো করে। ওই একই বই সবাই সারা ভারতবর্ষে সবাই, ওই লক্ষ্মীকান্ত সবাই পড়ছে, সবাই আইএস ক্লিয়ার করছে? করছে না তো, কারণ পড়ার সিস্টেমটাই আলাদা।
বুঝতে পারলে? তাহলে আমি যে কাউকে ধরলে তুমি প্রথম জিজ্ঞেস করবে যে তোমার ড্রব্যাক কি ছিল কম্পিটিটিভ ফিল্ডে এসে। দেখবে ও তোমাকে বলবে আমি এই সাবজেক্ট পড়তে পারতাম না। কিছুজন থাকে সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করে আমি সব পারতাম, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম জেনুইন যদি কেউ হয় সে তোমাকে তার নিজের ভুলটা তোমাকে বলে দেবে। তাতে কি হবে, তুমি ভুলটা করবে না। এটা একটা জেনুইন ক্যান্ডিডেট বা চাকরি পাওয়ার পরে একটা জেনুইন যোগ্য ক্যান্ডিডেটের এটা হচ্ছে অ্যাপ্রোচ হওয়া উচিত। আমি অমুক উড়িয়ে দিয়েছি তুমুক উড়িয়ে দিয়েছি ওটা কোনো যোগ্য মানে কোনো স্পিচ নয়। আমি যে ভুলটা করেছি সেটা তোমাকে আমি বলবো যে এইটা তুমি করো না, তাহলে তুমি একটা স্টেপ এগিয়ে চলে যাবে। আমি ভুল করেছিলাম প্রথমে, আমি ইংলিশ পড়তাম না, আমি ম্যাথ ইংলিশে আমি 2 বার IBPS পিও ক্লিয়ার করেও মেন দিতে পারিনি, মেন দিয়েছি পাস করতে পারিনি। SBI পরীক্ষা ছিল, SBI পিও ছিল আমার লাইফের ফার্স্ট কম্পিটিটিভ পরীক্ষা। ধোঁয়া দেখছি পরীক্ষা হলে গিয়ে, তারপরে চাকরি করছি, তারপরেও সিলেক্টেড হয়েছি ইংলিশ পড়ে। তাহলে যেটা আমি পারি না, কেউ না কেউ তো থাকবে। সবসময় আমি একটা কথা বলি, আমি না পারলে কেউ না কেউ থাকবে হার্ডওয়ার্ক করবে আমার থেকে বেশি স্কোর করবে। তাহলে সেটা আমি নই কেন? বুঝতে পারলে ভাই? তো এইটুকুই বলার। এবারে বাদ বাকি তুমি ভালো বুঝতে পারবে তোমার লাইফে তুমি কি করবে। জাস্ট এগুলো আমি মনে হয়েছে কয়েকটা পয়েন্ট বলার মতো তোমাকে বললাম। বাদ বাকি একটাই জিনিস আমি বলবো, পৃথিবীতে কোথায় কি হয়ে গেল তার সঙ্গে কোনো সম্পর্ক তোমার আমার সাধারণত নেই। আমার একটাই এজেন্ডা, আমি কি করছি, আমার সামনে এই জিনিস আছে, ওটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এটাই হচ্ছে মেন। এই মুহূর্তে এখানে প্রবলেম চলছে, এই খারাপ সময় সব সময় থাকবে না। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে এটা ঠিক হয়ে যাবে। তখন যারা কম্পিটিটিভ ফিল্ডে আসবে তারা বিশাল অপরচুনিটি পাবে, হঠাৎ করে 10,000 15,000 ভ্যাকেন্সি পাবে। কিন্তু তুমি যে এতদিন ধরে রগড়ে এসেছো, তোমার জীবন থেকে 5 বছর তো শেষ হয়ে গেল, তাহলে সেটাকে তুমি ভরপাই কিভাবে করবে? ঠিক আছে স্যার? তো এইটুকুই বলার। আশা করছি কতটুকু বোঝাতে পেরেছি জানি না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, মানে কিভাবে তুমি কি ভাবছো। ঠিক আছে? ভালো থাকবে। পড়াশোনাতে ফোকাসড করো, একটু সিনসিয়ার হয়ে যাও, একটু ফোকাসটাকে চেঞ্জ করো। SSCর জন্য পড়ো, ইংলিশ ম্যাথকে স্ট্রং করে নাও। এটাই হচ্ছে বলার। ঠিক আছে? ভালো থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।